আচ্ছা, আবার শুরু করতেছি ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার। এখানে এই চ্যাপ্টারে টোটাল আমরা 8টা টপিকস দেখার চেষ্টা করব। প্রথম যে টপিকসটা সেটা হচ্ছে ল্যাবরেটরির আচরণবিধি। তাহলে দেখো, ল্যাবে গিয়ে আমাকে 4টা বিষয়ে কনসার্ন থাকতে হবে। এক নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাপ্রন পড়তে হবে। তাহলে সেই অ্যাপ্রনটা হতে হবে সাদা সুতির কাপড়ের, সিনথেটিক হওয়া যাবে। তাহলে বলতো 2 নাম্বার যে টপিকটা, 2 নাম্বার লাগবে আমার হচ্ছে আমি যে গ্লাভস পরবো সেই গ্লাভসটা হতে হবে নাইট্রাইল রাবারের গ্লাভস। নাইট্রাইল রাবার গ্লাভস। এরপর আমাকে 3 নাম্বার হচ্ছে নিরাপত্তা চশমা পরতে হবে। কেন না, এটাতে একটা এয়ার অ্যালুমিনিয়াম পানি বিক্রিয়া করলে একটা এয়ার কোয়েশ্চেন আসছিল এরকম, AlOH3 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হবে, এরকম একটা এয়ার কোয়েশ্চেন আসছিল। তাহলে এই গ্যাসটা যাতে আমার সরাসরি নাকে মুখে প্রবেশ না করে সে কারণে আমরা নিরাপদ ওই যে যেটা বলে থাকি কি পড়তে হবে, মাস্ক পড়তে হবে। 4 নাম্বার, তাহলে কি কি গেল? অ্যাপ্রনের ব্যাপার গেল, তোমার নাইট্রাইল রাবার গ্লাভস গেল, তারপর হচ্ছে আমাদের এরপরে কি পড়তে হবে? সেফটি গগলস। সেফটি গগলস পরিধান করতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 1 নাম্বার টপিক্স 1 ল্যাবরেটরির আচরণবিধিতে। আর তেমন ইম্পর্টেন্ট কোনো বিষয় নাই। এক্ষেত্রে একটা ইয়ার কোয়েশ্চেন আসছিল এরকম, নিচের কোন গ্যাসগুলো বিষাক্ত গ্যাস? তাহলে মেইন বইতে এরকম একটা লাইন পাই আমরা, কোন গ্যাসগুলো বিষাক্ত গ্যাস। তাহলে বিষাক্ত গ্যাস হচ্ছে তোমার হাইড্রোজেন সালফাইড, কার্বন মনোঅক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড। এগুলোই হচ্ছে ল্যাবরেটরির আচরণবিধির আমাদের কি কি বিষয় দেখতে হবে। নেক্সট টপিক্সে চলে যাই আমরা। টপিক্স 2 তে চলে যাই, ল্যাবরেটরির যন্ত্রপাতি পরিষ্কার করার কৌশল। একটু মিউট করে রাখো প্লিজ সবাই। সেকেন্ড টপিক্স 2, ল্যাবরেটরির যন্ত্রপাতি পরিষ্কার করার কৌশল। টপিক্স 2 তে চলে যাব আমরা। এটাতে অনেকক্ষণ আলোচনা করা যায় করতে চাইলে, আমি একটু তাহলে তোমাদের যাতে অসুবিধা না হয় ডিটেলস, যেহেতু আজকে দুইটাইতেও লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কর্মমুখী রসায়ন আর ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। আমি জাস্ট একটা রিভিউ দিয়ে দিই, শেষে 10-15 মিনিটে আমি মেইন বই থেকে একটু দাগিয়ে দিব কি কি পড়তে হবে। ওকে ফাইন, এবার আমাদের হচ্ছে টপিক্স 2, ল্যাবরেটরির যন্ত্রপাতি পরিষ্কার কৌশল। টপিক্স 2, ল্যাবরেটরি যন্ত্রপাতি পরিষ্কার কৌশল। এইখান থেকে কি কি পড়তে হয় আমরা জাস্ট একটু চোখ বুলিয়ে যাই। তাহলে ল্যাবরেটরির যন্ত্রপাতির পরিষ্কার কৌশল, ল্যাবরেটরির যন্ত্রপাতির পরিষ্কার কৌশল, ল্যাবরেটরির যন্ত্রপাতির পরিষ্কার কৌশল। এক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথম করণীয় যে কাজটা সেটা হচ্ছে সাবান পানি বা ডিটারজেন্ট, সাবান পানি অবলিক ডিটারজেন্ট দিয়ে আমরা সব পরিষ্কার করে ফেলবো। সাবান পানি অবলিক ডিটারজেন্ট। তাহলে ল্যাবের যে সমস্ত যন্ত্রপাতি আছে সেগুলাকে পরিষ্কার করার জন্য প্রথমে আমরা সেগুলাকে কি দিয়ে পরিষ্কার করব? সাবান পানি বা ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করব। সেকেন্ড অপশন, সাবান পানি বা ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করার পরে আমাকে এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি দিয়ে পরিষ্কার করব আমরা? রেকটিফাইড স্পিরিট। রেকটিফাইড স্পিরিট। রেকটিফাইড স্পিরিটের সংকেত পরীক্ষায় আসে, ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি 95.6% ইথানল, 95.6% ইথানল প্লাস 4.4% পানির মিশ্রণকে আমরা বলে থাকি রেকটিফাইড স্পিরিট। নেক্সট, রেকটিফাইড স্পিরিট দিয়ে পরিষ্কার করার পর আমাকে যে জিনিসটা দিয়ে পরিষ্কার করতে হবে সেটা হচ্ছে ক্রোমিক অ্যাসিড। পরীক্ষায় বারবার আসে, ক্রোমিক অ্যাসিডের সংকেত কি? তাহলে বলো ক্রোমিক অ্যাসিডের সংকেত কি? পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণকে বলা হয়ে থাকে
পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণকে বলা হয় তাকে ক্রোমিক অ্যাসিড। এক্ষেত্রে দুইটা আমরা এক্সট্রা প্রশ্ন পেলাম। যদি ক্রোমিক অ্যাসিড যদি পটাশিয়াম ডাইক্রোমেটের পরিবর্তে সোডিয়াম ডাইক্রোমেট ইউজ করা হয় তবে সেটার কালারটা হয়ে যাবে সবুজাভ। যদি পটাশিয়াম ডাইক্রোমেটের পরিবর্তে সোডিয়াম ডাইক্রোমেট ব্যবহার করি তবে সেটার কালার হয়ে যাবে সবুজাভ বর্ণের। এরপরে যেটা দিয়ে আমরা পরিষ্কার করব, 4 নাম্বার যেটা দিয়ে আমরা পরিষ্কার করব, ক্রোমিক অ্যাসিড দিয়ে পরিষ্কার করে ফেললাম। এরপরে দেখো যদি সেখানে তেল বা গ্রিস লেগে থাকে, তবে আমরা পরিষ্কার করব এসিটোন দিয়ে, CH3COCH3। তেল বা গ্রিস লেগে থাকলে সেটাকে পরিষ্কার করতে হয় এসিটোন দিয়ে। 5 নাম্বার পরিষ্কারক রূপে আমরা ব্যবহার করি 6 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে একটা নোট আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। গ্লাস সামগ্রীর ক্ষতি করে, এই মিউট করে রাখো, যারা মিউট করো না একটু মিউট করে রাখো। গ্লাস সামগ্রীর ক্ষতি করে হাইড্রোফ্লোরিক অ্যাসিড। 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 আরেকটা কোয়েশ্চেন থাকে, যদি সেখানে তেল বা গ্রিস লেগে থাকে তাহলে তো আমরা এসিটোন দিয়ে পরিষ্কার করে ফেলবো। আরেকটা কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে এই ক্ষেত্রে এই যে মিক্সচারটা, আরেকটা এক্সট্রা একটা কোয়েশ্চেন আমরা জেনে নিই, সেটা হচ্ছে কি, তোমরা অনেকেই জেনে থাকো, সেটা হচ্ছে কার সংকেত গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের 1:3 অনুপাত মিশ্রণকে কি নামে ডাকে? গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিড প্লাস গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটার নিচে 3 আছে, তো সে কারণে অলওয়েজ এভাবে মনে রাখো, 3 এর সাথে 1, 1 এর সাথে 3। তাহলে যেভাবেই প্রশ্নটা দিক না কেন, উল্টাই পাল্টাই যেভাবেই দিক না কেন, যাতে তুমি বুঝতে পারো, বলো তাহলে গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের 1:3 মিশ্রণ, এটাকে আমরা বলে থাকি রাজ অম্ল বা অ্যাকুয়ারেজিয়া। রাজ অম্ল বা অ্যাকুয়ারেজিয়া। তাহলে এই টপিকস থেকে আমরা কি দেখলাম দেখো, তাহলে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলা, ল্যাবে গিয়ে ল্যাবের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে সেগুলাকে প্রথমে আমরা কি দিয়ে পরিষ্কার করে ফেলবো? সাবান পানি বা ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করব। তারপর পরিষ্কার করব রেকটিফাইড স্পিরিট দিয়ে। পরীক্ষায় আসে রেকটিফাইড স্পিরিটের সংকেত কি? তারপর একটা পরীক্ষায় প্রশ্ন আসে ক্রোমিক অ্যাসিডের সংকেত কি? পরীক্ষায় প্রশ্ন থাকে ক্রোমিক অ্যাসিডের পরিবর্তে যদি আমি সোডিয়াম ডাইক্রোমেট ইউজ করি তাহলে সেটার বর্ণ কি হয়? তারপর প্রশ্ন থাকে তেল বা গ্রিস লেগে থাকলে কি দিয়ে পরিষ্কার করতে হয়? আর হাইড্রোফ্লোরিক অ্যাসিড ইউজ করলে আমরা সেটা গ্লাস সামগ্রীর ক্ষতি করে। আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে রাজ অম্লের সংকেত কি? আশা করি টপিকস 2 তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, আমরা তাহলে নেক্সট টপিকসে চলে যাই, টপিকস 3। ওকে, টপিকস 3 তে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে গ্লাস সামগ্রীর ব্যবহার। শিরোনাম দাও। যারা মিউট করো না এখন একটু মিউট করে রাখো, যদি কথা বলার প্রয়োজন হয় আনমিউট করে কথা বলিও। টপিকস 3, যদি কোনো কিছুর বুঝার থাকে না বুঝার থাকে, লেখায় ইনকমপ্লিট থাকে আমাকে ইনফর্ম করিও, আমাকে সরাসরি জাস্ট তুমি স্পিকার অন করে কথা বলতে পারো। এখন একটু মিউট করে রাখো। টপিকস 3 হচ্ছে গ্লাস সামগ্রীর ব্যবহার। মিউট করো নাই কে কে এখনো? আমি মিউট করে দিচ্ছি সবাইকে। ওকে, গ্লাস সামগ্রীর ব্যবহার। তাহলে দেখো গ্লাস সামগ্রীর ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে তাহলে গ্লাস সামগ্রীগুলা কি সেটা নিয়ে আমাদেরকে একটু আইডিয়া থাকতে হবে, তারপরে আমরা প্রশ্নটাতে যাচ্ছি। প্রথমে গ্লাস সামগ্রীগুলো একটু চিনে রাখি, যে যে গ্লাস সামগ্রীগুলো আমরা ব্যবহার করি ল্যাবে প্রতিনিয়ত। তাহলে প্রথমে দেখো একটা কি থাকে রে, এটার নাম হচ্ছে কি, একটা ফানেল। ওকে,
দেন আমরা নিলাম মনে করো একটা আয়তন ভিত্তিক ফ্লাক্স, এখানে গায়ে এটার গায়ে লেখা থাকে টু কন্টেইন টিসি, এটার গায়ে লেখা থাকে টিসি। এটার নাম হচ্ছে কি ভলিউমেট্রিক ফ্লাক্স বা আয়তন ভিত্তিক ফ্লাক্স, ভলিউমেট্রিক ফ্লাক্স বা আয়তন ভিত্তিক ফ্লাক্স, ভলিউমেট্রিক ফ্লাক্স বা আয়তন ভিত্তিক ফ্লাক্স। এরপর আমরা নিলাম মনে করো একটা কি খুবই কমন বা খুবই প্রচলিত একটা জিনিস নিয়ে এবার পিপেট। পিপেট, এটার গায়ে লেখা থাকে টিডি, এটা এখানে দাগ কাটা থাকবে, এটা হচ্ছে কি পিপেট। এরপর আসি হচ্ছে তোমার বুরেট, এখানে ছোট ছোট দাগ কাটা থাকবে, তারপর একটা বড় কাটা থাকে, এখানে একটা স্টপ কক থাকে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার বুরেট, এটার গায়েও লেখা থাকে টিডি। তারপর আসি হচ্ছে বুরেট, পিপেট, কনিক্যাল ফ্লাক্স গেল। এবার আসি হচ্ছে আমাদের আর কি লাগবে, একটা মেজারিং সিলিন্ডার নিলাম, ছোট একটা মেজারিং সিলিন্ডার, এটা হচ্ছে একটা মেজারিং সিলিন্ডার, মেজারিং সিলিন্ডার। এরপর আমরা আর কি নিলাম, একটা বিকার নিলাম, একটা বিকার নিলাম। আর কি থাকতে পারে, বুরেট, পিপেট, কনিক্যাল ফ্লাক্স, মেজারিং সিলিন্ডার গেল। এরপর আর কি আছে, ট্রাইপড স্ট্যান্ড আছে, মেজারিং সিলিন্ডার গেল, বুরেট, পিপেট গেল, কনিক্যাল ফ্লাক্স, কনিক্যাল ফ্লাক্স কেমন, কনিক্যাল ফ্লাস্ক আর বিকার, গুলতলি ফ্লাক্স, পোর্সেলেন বাটি, এগুলো আর দরকার নাই, পোর্সেলেন বাটি আছে এগুলো আমাদের। এখানে একটা মর্টার থাকবে, এটা একটা বাটি, এখানে একটা মর্টার বা হামারের মতো একটা বিষয় আছে, এটা হচ্ছে আমার পোর্সেলিন বাটি। দেখো একটু মনোযোগ দিয়ে দেখো, ল্যাবরেটরি গ্লাস সামগ্রীগুলো আমরা একটু দেখে ফেললাম, কমন কমন এখান থেকে আসার মতো কোয়েশ্চেন গুলো প্লিজ আমার সাথে সাথে একবার দেখে ফেলো, তাহলে তোমাদের অনেকগুলো বিষয় ক্লিয়ার হয়ে যাবে। প্রথম যে জিনিসটা ফানেল, এটা নিয়ে আমাদের খুব একটা পরীক্ষায় প্রশ্ন নাই, সেটা হচ্ছে কি সাধারণত আমরা কোন একটা প্রমাণ দ্রবণ প্রস্তুতির কাজে এটা ব্যবহার করবো। আমি প্রত্যেকটা ইনফরমেশন মেইন বই থেকে দাগিয়ে দিব বা মেইন বই থেকে আবার একটু দেখিয়ে দিব, আমার সাথে আগে ক্লাসটা একটু শেষ করো। তাহলে ফানেলের কাজ হচ্ছে আমরা একটা প্রমাণ দ্রবণ প্রস্তুতিতে এটা ব্যবহার করব। সেকেন্ড কাজ আয়তন ভিত্তিক ফ্লাক্স বা ভলিউমেট্রিক ফ্লাক্স, এটাও সাধারণত আমরা একটা প্রমাণ দ্রবণ, প্লিজ আমার সাথে আবার একবার মনোযোগ দিয়ে শোনো, আয়তন ভিত্তিক ফ্লাক্সটা আমরা ব্যবহার করে থাকি, আয়তন ভিত্তিক ফ্লাক্সটা আমরা ব্যবহার করে থাকি একটা প্রমাণ দ্রবণ প্রস্তুতিতে। আয়তন ভিত্তিক ফ্লাক্সের গায়ে লেখা থাকে টিসি, টিসি শব্দের অর্থ হচ্ছে টু কন্টেইন, অর্থাৎ সে ধারণ করে, সে ধারণ করে, টু কন্টেইন অর্থাৎ এটার গায়ে যখন তোমার লেখা থাকবে এরকম 50 ml, এখানে একটা দাগ কাটা থাকবে, তাহলে ওই দাগ কাটা থাকা মানে ওই দাগ বরাবর 50 ml তুলছো মানেই হচ্ছে তোমার 50 ml তৈরি হয়ে গেছে। এখানে যদি দাগ কাটা না থাকে তাহলে বুঝতে হবে সেটা একটা গুলতলি ফ্লাক্স, আর যদি দাগ কাটা থাকে তাহলে সেটা হচ্ছে ভলিউমেট্রিক ফ্লাক্স, আর এটার কাজ হচ্ছে প্রমাণ দ্রবণ প্রস্তুতি। এটার গায়ে লেখা থাকে টিসি, টিসি শব্দের অর্থ টু কন্টেইন। পরেরটাতে আসি পিপেট, পিপেট বুরেট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতবার 2019-20 টিউ 19-20 সেশনেও এই জায়গা থেকে একটা কোয়েশ্চেন আসছে পিপেট থেকে। হ্যাঁ, তাহলে বলো, তাহলে পিপেটের প্রথম প্রশ্ন, বুরেট পিপেট কি ধরনের গ্লাস দিয়ে তৈরি? পাইরেক্স গ্লাস দিয়ে তৈরি। আবার বলতেছি, বুরেট পিপেট পাইরেক্স গ্লাস দিয়ে তৈরি। পরের প্রশ্ন, পিপেটের মূল কাজ, এটা নামের সাথেই লেখা আছে টু ডেলিভার, টিডি শব্দের অর্থ কি, টু ডেলিভার, টু ডেলিভার অর্থাৎ সেটা কি করবে, মনে করে এখানে তুমি একটা প্রমাণ দ্রবণ প্রস্তুত বানাই ফেলছো, তো সেটাকে স্থানান্তরে, স্থানান্তরে, তাহলে বলতো নির্দিষ্ট একটা প্রমাণ দ্রবণ প্রস্তুতিতে, প্লিজ একটু মিউট করো না কেন ভাই, মিউট করো নাকি?
মিউট করো নাই কারা এখনো? আমি একটু মিউট করে দিচ্ছি সবাইকে। ওকে, এরপরে আবার বলতেছি আহ আহ, হ্যাঁ, আচ্ছা দেখি তাহলে। হ্যাঁ, মিউট করছো সবাই? ওকে। বুরেট পিপেটটা গুরুত্বপূর্ণ, তাহলে আমি আবার বলতেছি বুরেট এবং পিপেট থেকে যে কোয়েশ্চেন গুলো হয়, প্রথম কোয়েশ্চেন বুরেট পিপেটের সব প্রশ্নগুলো আগে দেখে ফেলি। পিপেট হচ্ছে পাইরেক্স গ্লাস দিয়ে তৈরি। আবার বলতেছি তোমার পিপেটটা হচ্ছে পাইরেক্স গ্লাসের তৈরি। পিপেটের কাজ হচ্ছে প্রমাণ দ্রবণ স্থানান্তরে আমরা ব্যবহার করে থাকি। পরের কাজ, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসছিল এরকম, 10.50 ml স্থানান্তরে 10.50 ml স্থানান্তরে তুমি কোন গ্লাস সামগ্রীটা ব্যবহার করবা? তাহলে গ্লাস সামগ্রীগুলোর ব্যবহারগুলো সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকতে হবে। তাহলে বলো 10.50 ml তুমি স্থানান্তরে কোনটা ব্যবহার করবা? পিপেট ব্যবহার করবা। তারপরে প্রশ্ন সেটা হচ্ছে কি, পিপেটটা কতটুকু পর্যন্ত হয়ে থাকে? এগুলা সাধারণত তোমার 5 ml থেকে শুরু করে 50 ml পর্যন্ত হয়ে থাকে। আর তেমন কিছু নাই, এটাতে যদি দাগাঙ্কিত থাকে তাহলে সেটা হচ্ছে তোমার গ্রাজুয়েট পিপেট। বুরেট, বুরেটের প্রথম প্রশ্ন, বুরেট হচ্ছে পাইরেক্স গ্লাসের তৈরি। আবার বলতেছি বুরেট হচ্ছে পাইরেক্স গ্লাসের তৈরি। তারপরে প্রশ্ন হচ্ছে সাউন্ড আসতেছে, তোমরা কি মিউট করতে পারতেছো? আমার এখান থেকে আমি এটা পাচ্ছি না, তোমরা একটু মিউট করে ফেলো তো ভাই, যারা এখনো মিউট করো না, কে মিউট করো না, আমি নাম ধরে বলতেছি। গ্যালাক্সি J4 কার? একটু মিউট করো। গ্যালাক্সি J4। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আবার বলতেছি তাহলে বুলেটের প্রথম প্রশ্ন হচ্ছে টুডে, সেটা হচ্ছে বুলেটে এখানে ছোট ছোট এক দাগ আছে না, প্রতি ক্ষুদ্র এক দাগ, বুলেটে প্রতি ক্ষুদ্র এক দাগ 0.1 ml। তারপর আসে হচ্ছে বুলেটে এরকম 50টা পর্যন্ত দাগ থাকবে, হ্যাঁ। আর হচ্ছে জাস্ট 1 সেন্টিমিটার উপরে, 1 সেন্টিমিটার উপরে একটি কি থাকে, 1 সেন্টিমিটার উপরে একটা স্টপ কক লাগানো থাকে। আর এটা হচ্ছে সাধারণত টাইট্রেশনের কাজে ব্যবহার করা হয়, নির্দিষ্ট পরিমাপে এটা ব্যবহার করা হয়। মেজারিং সিলিন্ডার, মেজারিং সিলিন্ডারের একটাই প্রশ্ন আসে, সর্বনিম্ন আয়তন কত? মেজারিং সিলিন্ডারের সর্বনিম্ন আয়তন, মেজারিং সিলিন্ডারের সর্বনিম্ন আয়তন হচ্ছে 1 ml। খুব ছোট্ট একটা, এটা মেজার করা হয় সাধারণত। মেজারিং সিলিন্ডার এটা পরিমাপন কাজে ব্যবহার করা হয়। বিকারের তেমন কোনো কাজ নাই, এটা হচ্ছে একটা বস্তু, তোমার কোন রাসায়নিক ল্যাবরেটরিতে এটা ব্যবহার করা হয়। কনিক্যাল ফ্লাক্স এটা হচ্ছে প্রমাণ দ্রবণ প্রস্তুতিতে ব্যবহার করা হয় বা টাইট্রেশনের কাজে এটা ব্যবহার করা হয়। আর পোর্সেলেন বাটি এটা হচ্ছে সাধারণত কোন একটা বস্তু হাই টেম্পারেচারের প্রয়োজন হলে প্রায় 1750 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তার তাপ ধারণ ক্ষমতা। তাহলে পোর্সেলিন বাটির তাপ সহনীয় ক্ষমতা হচ্ছে 1750 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। 1750 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সে তাপ ধারণ করতে পারে বা তাপ সহ্য করতে পারে। তাহলে আশা করি আমরা টপিক 3 জিনিসটা বুঝতে পারছি গ্লাস সামগ্রীর ব্যবহার গুলাতে। ঠিক আছে, আমরা তাহলে একটু নেক্সট টপিকসে চলে যাই, সেটা হচ্ছে সেটা হচ্ছে
টপিকস 4 টপিকস 4 এ দাও ওজন বা বস্তুর ভর নির্ণয়, ওজন নির্ণয়। তাহলে প্রত্যেকটা গ্লাস সামগ্রী কোনটা কি কি পারপাজে ইউজ করা হয় আর এখান থেকে কি কি ইন্টারনাল যে কোয়েশ্চেন গুলা কি হতে পারে সেগুলো সম্পর্কে আমরা একটা আইডিয়া নিলাম। এবার আমরা যাব একটু গ্লাস সামগ্রীগুলো তো পরিষ্কার, তাহলে ল্যাবে গিয়ে আমরা ল্যাবের আচরণ বিধিগুলো মেনে চললাম। তারপরে যে কাজটা সেটা হচ্ছে গ্লাস সামগ্রীগুলো সব পরিষ্কার করে ফেললাম, প্রত্যেকটা গ্লাস সামগ্রী কি কি কাজ সেটা দেখে ফেললাম। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টপিকস 4 এ গিয়ে সেটা জানতে হবে আমাকে কি ওজন, বস্তুর ভর নির্ণয় করব আমরা কেমন এবার ওজন নির্ণয়। তাহলে বস্তুর ভর নির্ণয় করার জন্য আমরা দুইটা পদ্ধতি ব্যবহার করব। একটা হচ্ছে তোমার ডিজিটাল ব্যালেন্স ব্যবহার করব আর একটা হচ্ছে তোমার অ্যানালাইটিক্যাল ব্যালেন্স ব্যবহার করব, রাসায়নিক নিক্তি। তাহলে দেখো পরিমাপের জন্য ব্যবহৃত নিক্তি আমরা কেমিক্যাল ব্যালেন্স মূলত দুই ধরনের, হ্যাঁ। ওকে, তাহলে আমরা প্রথম যে জিনিসটা ওজন নির্ণয় করব আমরা দুই ধরনের ব্যালেন্স, একটা হচ্ছে কেমিক্যাল ব্যালেন্স, একটা হচ্ছে ডিজিটাল ব্যালেন্স। একটা হচ্ছে তোমার কেমিক্যাল ব্যালেন্স আর একটা হচ্ছে তোমার ডিজিটাল ব্যালেন্স। তাহলে একটা হচ্ছে কেমিক্যাল ব্যালেন্স আর একটা হচ্ছে ডিজিটাল ব্যালেন্স। কেমিক্যাল ব্যালেন্স মূলত দুই ধরনের, কেমিক্যাল ব্যালেন্স হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পল ভঙ্গি ব্যালেন্স, একটা হচ্ছে পল ভঙ্গি ব্যালেন্স আর একটা হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স। তাহলে একটা হচ্ছে পল ভঙ্গি ব্যালেন্স আর একটা হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স। পল ভঙ্গি ব্যালেন্স আর একটা হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স। পল ভঙ্গি ব্যালেন্স এবং আরেকটা হচ্ছে সার্টোরিয়াস ব্যালেন্স। আর ডিজিটাল ব্যালেন্সও দুই ধরনের, একটা হচ্ছে 2 ডিজিট আর একটা হচ্ছে 4 ডিজিট। তাহলে পলভঙ্গি ব্যালেন্স এবং সার্টোরিয়াস ব্যালেন্স। পলভঙ্গি ব্যালেন্সে কি হয়, জিরো থেকে শুরু করে 100 দাগাঙ্কিত থাকে, আর সার্টোরিয়াস ব্যালেন্স হচ্ছে জিরো মাঝখানে। তাহলে এখানে কি হয়, জিরো হচ্ছে বামে বা ডানে। তাহলে মনে করে এটা একটা স্কেল, এই স্কেলে জিরো দাগটা যদি জিরো থেকে শুরু করে 100 পর্যন্ত হয় তবে সেটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স। আর যদি সেখানে শূন্য দাগটা মাঝখানে থাকবে, এখানে 50 গড় এইদিকে 50 গড় যদি দাগাঙ্কিত হয় তখন সেটাকে আমরা বলে থাকি সার্টোরিয়াস ব্যালেন্স। আর টু ডিজিট ব্যালেন্স মানে হচ্ছে সেখানে দুইটা ডিজিট থাকবে। কয়টা ডিজিট থাকবে, দুইটা ডিজিট থাকবে। সেই দুইটা ডিজিট পলভঙ্গি ব্যালেন্স এবং ডিজিটাল ব্যালেন্সের মধ্যে 2 ডিজিট ব্যালেন্সে সাধারণত দুইটা ডিজিট থাকবে, 2 ডিজিট পর্যন্ত বস্তু পরিমাপ করা যাবে। আর 4 ডিজিট ব্যালেন্সে হচ্ছে সাধারণত 4 ডিজিট পর্যন্ত বস্তু পরিমাপ করা যায়। 2 ডিজিট ব্যালেন্স এবং 4 ডিজিট ব্যালেন্স। তাহলে ডিজিটাল ব্যালেন্সের অপর নাম হচ্ছে টপ লোডিং ব্যালেন্স। আমি আবার বলতেছি, ডিজিটাল ব্যালেন্সের অপর নাম হচ্ছে টপ লোডিং ব্যালেন্স, যেখানে 2 ডিজিট ব্যালেন্সের সাহায্যে কতটুকু পর্যন্ত বস্তু পরিমাপ করা যায়, 0.01 গ্রাম পর্যন্ত বস্তু পরিমাপ করা যায়। 4 ডিজিট ব্যালেন্সের সাহায্যে এখানে 2 ডিজিট না, তাহলে 0.0001 গ্রাম পর্যন্ত বস্তু পরিমাপ করা যায়। 1 গ্রাম বস্তু আর এটাতে এত গ্রাম বস্তু। এইটার ক্ষেত্রে একটু খেয়াল রাখবা প্লিজ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। সেটা হচ্ছে এই গ্রাম অপশনটা এটা মাঝে মধ্যে কেজি অপশনেও থাকে, এই গ্রাম অপশনটা মাঝে মধ্যে কেজি অপশনেও থাকে। সো এই জায়গাতে একটু সাবধান থাকবে, এটা কি অপশনে গ্রামে না কেজিতে। তাহলে আমি আবার বলতেছি, ডিজিটাল ব্যালেন্সের অপর নাম টপ লোডিং ব্যালেন্স। এটা দুই প্রকার, 2 ডিজিট ব্যালেন্স, 4 ডিজিট ব্যালেন্স। পরীক্ষায় আসছে 2 ডিজিট ব্যালেন্সের সাহায্যে সর্বনিম্ন কতটুকু বস্তু পরিমাপ করা যায়, 0.001 গ্রাম পর্যন্ত বস্তু। আর 4 ডিজিটের সাহায্যে 0001 গ্রাম পর্যন্ত বস্তু পরিমাপ করা যায়। ওকে, তাহলে আমরা একটু পলভঙ্গি ব্যালেন্স নিয়ে একটু আলোচনা করব। পলভঙ্গি ব্যালেন্সের কি কি ইনফরমেশন আছে সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব। যাই তাহলে, শিরোনাম দাও পলভঙ্গি ব্যালেন্স। শিরোনাম দাও পলভঙ্গি ব্যালেন্স।
শিরোনাম দেই পলভঙ্গি ব্যালেন্স। পলভঙ্গি ব্যালেন্সে আমাদের কি কি কোয়েশ্চেন আসে আমরা সেটা দেখবো। 1 ঘন্টা আমি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার নিয়ে আলোচনা করব, পরের 1 ঘন্টা কর্মমুখী রসায়ন নিয়ে আলোচনা করব। পলভঙ্গি ব্যালেন্সের প্রথম যে ইনফরমেশনটা সেটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্সের অংশ হচ্ছে 4টা। পলভঙ্গি ব্যালেন্সের প্রধান অংশ হচ্ছে 4টি। এটার মধ্যে 1 নম্বরে যেটা থাকে সেটা হচ্ছে এটার মধ্যে কি কি থাকে। 1 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে একটা কাচের বক্সযুক্ত বেদী। কাচের বক্সযুক্ত একটি বেদী থাকবে। 2 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে একটা স্তম্ভ বা কলাম থাকবে। একটা স্তম্ভ বা কলাম থাকবে। 3 নাম্বার অপশন এখানে একটা কি থাকবে? তুলাদণ্ড থাকবে। তুলাদণ্ড সাথে কি থাকবে? তুলাদণ্ড সাথে দাগাঙ্কিত বিম ও পাল্লা এবং ফাইনালি 4 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে রাইডার ও রাইডার বাহক। রাইডার ও রাইডার বাহক। তাহলে পরীক্ষায় আসে মাঝে মধ্যে সেটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্সের প্রধান অংশ কয়টা? তাহলে পলভঙ্গি ব্যালেন্সের প্রধান অংশ হচ্ছে 4টা। একটা কাচের বক্সযুক্ত একটা বেদী থাকবে। বেদীর নিচে কিছু স্ক্রু থাকে, একটা প্রধান স্কেল থাকে, সেখানে একটা খাড়া করে একটা স্তম্ভ, প্রধান স্তম্ভ বা একটা কলাম থাকে। তারপর এখানে একটা রাইডারের বাহক থাকে এবং একটা রাইডার থাকে। মনে, মনে যদি তুমি কল্পনা করো, মনে, মনে যদি তুমি কল্পনা করো তাহলে এটাকে এইভাবে আঁকতে পারো। তাহলে এটার সাথে একটা মনে করো একটা পাল্লা আছে। এটার সাথে মনে করো একটা পাল্লা আছে। তারপরে মনে করো এখানে একটা তোমার আরোহী বাহক আছে। এখানে একটা আরোহী যুক্ত আছে। আর একটা প্রধান স্কেল আছে, হ্যাঁ? এটাই হচ্ছে তোমার মনে করো প্রধান স্কেল। এখানে হচ্ছে বড় এক দাগ আছে আর ছোট, ছোট দাগ আছে ১০ টা। প্রতি প্রধান স্কেলের সাথে ছোট, ছোট ১০ টা দাগ আছে। ঠিক আছে? ওকে। আর এখানে তোমার একটা স্তম্ভ বা কলাম আছে। হুম? ছুরির ফলার মতো একটা স্তম্ভ বা কলাম আছে। আর পুরাটাই একটা বক্সের মধ্যে আছে। এখানে বাম পাশে থাকবে তোমার বস্তু, ডান পাশে হচ্ছে ওজন। বাম পাশে হচ্ছে বস্তু এবং ডান পাশে হচ্ছে আমরা ওজন দিব। ঠিক আছে? খেয়াল করে দেখো তাহলে। এক্ষেত্রে আমাদের যে ইনফরমেশন গুলা দরকার আমরা একটু নোট করে নিই যে 4 টা ইনফরমেশন দরকার। প্রথম ইনফরমেশনটা যে বক্স যুক্ত যে আমরা বললাম যে সুসজ্জিত একটা বেদী আছে, সেই বেদীটা কিসের তৈরি? তাহলে পলভঙ্গি ব্যালেন্সের বেদী হচ্ছে ইবোনাইট ধাতুর তৈরি। পলভঙ্গি ব্যালেন্সের বেদীটা হচ্ছে এবোনাইট ধাতুর তৈরি। পলভঙ্গি ব্যালেন্সের বেদীটা হচ্ছে এবোনাইট ধাতুর তৈরি। যে কলামটা, সেই কলামটা হচ্ছে তোমার পিতলের তৈরি, ব্রাশ বা পিতলের তৈরি একটা ফাঁপা নল কলাম। সে কলামটা হচ্ছে পিতলের তৈরি। সে কলামটা হচ্ছে পিতলের তৈরি। আমরা এরপরে যে তুলাদণ্ড বা বিম ব্যবহার করলাম সেই তুলাদণ্ডেরটাই হচ্ছে রাসায়নিক নীতির প্রধান অংশ হচ্ছে, একদম প্রধান অংশ হচ্ছে যেটা সেটা হচ্ছে তোমার তুলাদণ্ডটা। প্রধান অংশ যেটা সেটা হচ্ছে তোমার তুলাদণ্ডটা। এরপরে হচ্ছে আহ আমরা এবার রাইডার নিয়ে একটু কথা বলবো। রাইডার ও রাইডার বাহকটা নিয়ে কথা বলবো। এটার সিস্টেমটা কিরকম? মনে করো তোমার এটা একটা কলম তো, এই কলমটাই মনে করো এটা একটা প্রধান স্কেল, হ্যাঁ? এটাই মনে করো কলমটা। এটাই মনে করো রাইডার। মনে করো এটা যদি একটা ফাঁপা হতো, এটাকে আমি যদি মুভ করাইতে পারতাম না রে, এই জায়গা থেকে আবার এই জায়গায় এনে মুভ করাইতে পারতাম না? মুভ করাইতে পারতাম অবশ্যই। তাহলে এখানেও ঠিক তেমনি এই রাইডারটা হচ্ছে তোমার একটা পিতলের তৈরি। রাইডারটা হচ্ছে তোমার মনে করো প্লাটিনাম বা অ্যালুমিনিয়াম ধাতুর। তাহলে রাইডার হচ্ছে প্লাটিনাম বা অ্যালুমিনিয়াম ধাতু, হ্যাঁ? এটার ভর হচ্ছে, রাইডারের ভর হচ্ছে ৫ মিলিগ্রাম বা ১০ মিলিগ্রাম। রাইডারের ভর হচ্ছে ৫ মিলিগ্রাম বা ১০ মিলিগ্রাম। এখন খেয়াল করো, মনে করো আমার এটা প্রধান স্কেল, এটা ব্যালেন্সড অবস্থায় ছিল। এখানে মনে করো যে পলভঙ্গি ব্যালেন্সে কি হয়? পলভঙ্গি ব্যালেন্সে কি হয় কি বলছিলাম? শূন্যটা একেবারেই বাম পাশে আছে, হ্যাঁ? তার সাথে মনে করো রাইডারটা লাগানো আছে। তাহলে এটা মনে করো ৫ মিলিগ্রাম ভরের রাইডার আগে থেকেই আছে। তাহলে এইদিকে ৫ মিলিগ্রাম ভর O2 ভারী হয়ে গেল না? এটাকে ব্যালেন্স করার জন্য আমরা কি করব এবার? মনে, মনে কল্পনা করে নিব এদিকেও একটা ৫ মিলিগ্রাম ভর যুক্ত আছে। আমি আবার বুঝিয়ে দিচ্ছি। মনে করো এটা হচ্ছে রাইডার।
এই রাইডারটা যদি শূন্য দাগের সাথে লাগানো থাকে তাহলে এদিকে 5 মিলিগ্রাম ভর আগে থেকেই ভারী হয়ে গেল না? সেটাকে ব্যালেন্স করার জন্য আমরা মনে মনে কল্পনা করে নিলাম আগে থেকে 5 মিলিগ্রাম আছে। সেই জন্যই পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে রাইডার ধ্রুবকটা বের করার সময় কিভাবে বের করতে হয় আমরা একটু দেখে ফেলি তাহলে। তাহলে এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে রাইডার ধ্রুবক পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে। তাহলে বলতো রাইডার ধ্রুবক জিনিসটা কি? ভর ডিভাইডেড বাই দাগ সংখ্যা। তাহলে পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে দাগ কয়টা টোটাল? 100টা। ভর কত? 5 মিলিগ্রাম। কিন্তু মনে মনে কল্পনা করছিলাম যদি এখানে আমি রেখে দিই তাহলে এখানে মনে মনে কল্পনা করে নিতে হয় এদিকেও না, এদিকেও 5 আছে না? তাহলে এটা যখন পুরাটাই এদিকে যাবে তাহলে এখানে আগে থেকে 5 ছিল, এই 5 এদিকে চলে যাচ্ছে, তার মানে এখানে মনে মনে 2 গুণ করতে হয়। তাহলে আবার বলতো পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে উপরে ভর ডিভাইডেড বাই দাগ সংখ্যার সাথে একটা কি গুণ দিতে হয়? 2 গুণ দিতে হয়। তাহলে আমরা রেজাল্ট পেলাম কত বলো তাহলে? 0.1 মিলিগ্রাম, বা এটাকে আমরা কি লিখতে পারি? 0.0001 গ্রাম। তাহলে বলো, তাহলে এখন সার্টোরিয়াস ব্যালেন্সের ক্ষেত্রে রাইডার ধ্রুবক কত হবে বলো? সার্টোরিয়াস ব্যালেন্স, সার্টোরিয়াস ব্যালেন্স যদি হয় তখন তার ভর হচ্ছে কত? 5 মিলিগ্রাম। তখন এটার দাগ সংখ্যা হচ্ছে তোমার কত? 50। এটাতে 2 গুণ দিতে হয় না, কারণ সার্টোরিয়াস ব্যালেন্সের শূন্য দাগটাই মাঝখানে আছে, এদিকে 50 এদিকে 50, তাহলে এখানে 2 গুণ করার দরকার হয় না। তাহলে রেজাল্ট পাই আমরা কত? 0.1 মিলিগ্রাম সমান হচ্ছে 0.0001 গ্রাম। যদি আমি এখানে পলভঙ্গি ব্যালেন্সটা 5 মিলিগ্রামের ব্যবহার না করে যদি 10 মিলিগ্রামের ব্যবহার করতাম তাহলে আমার এখানে রেজাল্ট হতো কত? 0.0002 গ্রাম। কথাটা আবার বুঝিয়ে বলতেছি, যেহেতু আমরা বলতেছি আমার রাইডারটা হচ্ছে 5 মিলিগ্রাম ভরের বা 10 মিলিগ্রাম ভরের, তাই যদি আমি 5 মিলিগ্রামের ভর ব্যবহার করি, 5 মিলিগ্রামের ভর ব্যবহার করি তাহলে আমার রাইডার ধ্রুবকের মান এতো, আর যদি আমরা 10 মিলিগ্রামের ভর ব্যবহার করি তাহলে রাইডার ধ্রুবকের মান এত। এত কিছু লাগবে না, তুমি জাস্ট একটুক মনে রাখো পলভঙ্গি ব্যালেন্সে রাইডার ধ্রুবকের মান কত। পলভঙ্গি ব্যালেন্সে রাইডার ধ্রুবকের মান কত? 0.0001 গ্রাম অথবা 0.0002 গ্রাম। আর কিছু লাগবে না। নেক্সট আমরা আরেকটা জিনিস দেখে নিব, সেটা হচ্ছে, তাহলে আবার বুঝিয়ে বলতেছি, যদি 5 মিলিগ্রাম হয় তাহলে রাইডার ধ্রুবক এত, যদি 10 মিলিগ্রাম হয় রাইডার ধ্রুবক এত। তাহলে পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে আর তেমন কিছু উল্লেখযোগ্য কিছু নাই। এবার আমরা চলে যাব নেক্সট টপিকসে, টপিক 5, সেমি মাইক্রো, মাইক্রো, ম্যাক্রো অ্যানালাইসিস। শিরোনাম দেই। তাহলে এখান থেকে আমরা জেনে নিলাম এই সমস্ত বিষয়। পলভঙ্গি ব্যালেন্সে কি কি বলে ফেললাম বলতো? পলভঙ্গি ব্যালেন্সের উপাদান হচ্ছে 4টা। পলভঙ্গি ব্যালেন্সের তুলাদণ্ডটা যেটা আমাদের আছে সেটা হচ্ছে কিসের তৈরি হয় বলছিলাম? পিতলের তৈরি হয়। তারপর রাইডার ধ্রুবকের মান 5 মিলিগ্রামের জন্য কত, 10 মিলিগ্রামের জন্য কত। রাইডার বাহকটা হচ্ছে অ্যালুমিনিয়াম বা প্লাটিনাম ধাতুর তৈরি। বেদিটা হচ্ছে তোমার অ্যাসবেস্টস ধাতু বা এবনাইট ধাতুর তৈরি। তারপর হচ্ছে এখানে আরেকটা ছোট্ট একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে প্রধান স্কেলের প্রতি ক্ষুদ্র এক দাগের আয়তন। প্রধান স্কেলের প্রতি প্রধান ভাগকে এই লাইনটা একটু লিখে ফেলি, সেটা হচ্ছে প্রধান স্কেলের প্রতি প্রধান ভাগকে ক্ষুদ্র ক্ষুদ্র 10 ভাগে ভাগ করা হয়। প্রধান স্কেলের প্রতি প্রধান ভাগকে ক্ষুদ্র 10 ভাগে ভাগ করা যায়। এই ছিল আজকে ক্লাসটা, পুরোটা ইনফরমেটিভ, সে কারণে যতটুকু পারো ইনফরমেশন কালেক্ট করে নাও, জাস্ট শুনে রাখো বা খাতায় একটু নোট করে রাখো, দ্যাটস ইট। তাহলে আমরা এবার একটু চলে যাই, শিরোনাম দাও, টপিক 5, মাইক্রো, ম্যাক্রো, ম্যাক্রো অ্যানালাইসিস। একটা চার্ট লিখে ফেলি, ভেরি ইম্পর্টেন্ট। টপিক 5, মাইক্রো, সেমি মাইক্রো and macro analysis.
মাইক্রো, সেমি মাইক্রো অ্যান্ড ম্যাক্রো অ্যানালাইসিস। মাইক্রো, সেমি মাইক্রো অ্যান্ড ম্যাক্রো অ্যানালাইসিস। এটা চার্ট করে ফেলি তাহলে। মাইক্রো, সেমি মাইক্রো, ম্যাক্রো। মাইক্রো, সেমি মাইক্রো অ্যান্ড ম্যাক্রো অ্যানালাইসিস। মাইক্রো অ্যানালাইসিস, বস্তুর ভর। তাহলে বলতো মাইক্রো অ্যানালাইসিস করার সময় সাধারণত কতটুকু পর্যন্ত বস্তু পরিমাপ করা যায়? 5 মিলিগ্রাম বা 10 মিলিগ্রাম। 5 মিলিগ্রাম বা 10 মিলিগ্রাম। 5 মিলিগ্রাম বা 10 মিলিগ্রাম ভরের বস্তু নিয়ে অ্যানালাইসিস যেখানে করা হয়, 5 মিলিগ্রাম বা 10 মিলিগ্রাম ভরের বস্তু নিয়ে যেখানে অ্যানালাইসিস করা হয় সেটাকে বলা হয় থাকে ম্যাক্রো অ্যানালাইসিস। একদম ছোট্ট মাইক্রো অ্যানালাইসিস 5 মিলিগ্রাম বা 10 মিলিগ্রাম নিয়ে। যদি 50 মিলিগ্রাম বা 100 মিলিগ্রাম নিয়ে অ্যানালাইসিস করা হয় তখন সেটাকে আমরা বলে থাকি সেমি মাইক্রো অ্যানালাইসিস। এবং যদি সেটা 500 মিলিগ্রাম বা 1000 মিলিগ্রাম নিয়ে অ্যানালাইসিস করা হয় তখন সেটাকে আমরা বলে থাকি কি মাইক্রো অ্যানালাইসিস। তোমরা এখানে যাতে কনফিউশনে না পড়ো সে কারণে একটু জিনিস জেনে রাখো, সেটা হচ্ছে 0.005 গ্রাম বা পয়েন্ট কত 1.01 গ্রাম, আর এটা হচ্ছে কত 0.5 গ্রাম বা 0.1 গ্রাম, আর এখানে হচ্ছে কত 0.05 হবে এটা, আর এটা হচ্ছে কত 0.5 গ্রাম বা 1 গ্রাম। এই বস্তুটুক নিয়ে যে অ্যানালাইসিস করা হয় সেটাকে আমরা বলে থাকি সাধারণত মাইক্রো অ্যানালাইসিস। 2 আয়তন। আয়তন মাইক্রো অ্যানালাইসিস সাধারণত 0.2 ml থেকে শুরু করে 0.4 ml, 0.2 থেকে শুরু করে 0.4 ml। আর সেমি মাইক্রো অ্যানালাইসিসে সাধারণত কত থেকে কত 2 থেকে 4 ml। সেমি মাইক্রো অ্যানালাইসিসে সাধারণত 2 থেকে 4 ml, আর এখানে হচ্ছে কি 20 থেকে 40 ml। তাহলে এই অ্যানালাইসিস যেটা সেটা হচ্ছে সেমি মাইক্রো। তাহলে তোমাকে যদি এখন প্রশ্নে সরাসরি পরীক্ষায় আসে সেমি মাইক্রো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেমি মাইক্রো, মাইক্রো, ম্যাক্রো অ্যানালাইসিস কি, তখন আমরা এই লাইনটাই তুলে দিব যে অ্যানালাইসিস পদ্ধতিতে 5 মিলিগ্রাম 10 মিলিগ্রাম 5 মিলিগ্রাম নিয়ে সেটা হচ্ছে মাইক্রো, 5 মিলিগ্রাম বা 0.2 ml সেটা হচ্ছে মাইক্রো, 50 মিলিগ্রাম বা 2 থেকে 4 ml সেটা হচ্ছে সেমি মাইক্রো, আর ম্যাক্রো অ্যানালাইসিস হচ্ছে 500 মিলিগ্রাম বা 20 থেকে 40 ml। নেক্সট, এখানে যে জিনিসটা কয়েকটা ইনফরমেশন দরকার আছে, এখানে এক্সট্রা কয়েকটা ইনফরমেশন দরকার আছে। 3 নাম্বার, এটার হচ্ছে সবচেয়ে কম বর্জ্য, সবচেয়ে কম বর্জ্য পরীক্ষায় মাঝে মধ্যে আসে, কম বর্জ্য উৎপন্ন হয় কোন অ্যানালাইসিসে। আর একটা প্রশ্ন হচ্ছে এটার অপর নাম কি? সবচেয়ে ব্যয়বহুল, সবচেয়ে ব্যয়বহুল, সবচেয়ে ব্যয়বহুল। এবং 5 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে স্পট অ্যানালাইসিস বলা হয়। মাইক্রো অ্যানালাইসিসের অপর নাম কি? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন আসছিল স্পট অ্যানালাইসিস। তাহলে মাইক্রো অ্যানালাইসিসের অপর নাম কি? স্পট অ্যানালাইসিস। স্পট অ্যানালাইসিস, হ্যাঁ, মাইক্রো অ্যানালাইসিসের অপর নাম হচ্ছে স্পট অ্যানালাইসিস। ওকে, 3 নাম্বার সেমি মাইক্রো। কলেজ বিশ্ববিদ্যালয়ে ব্যবহার করা হয় সাধারণত, কলেজ বিশ্ববিদ্যালয়ে, কলেজ বিশ্ববিদ্যালয়ে ব্যবহৃত হয়, কলেজ বিশ্ববিদ্যালয়ে ব্যবহৃত হয় হচ্ছে তোমার সেমি মাইক্রো অ্যানালাইসিস পদ্ধতিটা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা এখানে সেটা হচ্ছে কি সেমি মাইক্রো অ্যানালাইসিসে হাইড্রোজেন সালফাইডের পরিবর্তে, হাইড্রোজেন সালফাইডের পরিবর্তে থাইওএসিটামাইড CH3CSNH2, এটার বাংলা নাম হচ্ছে থাইওএসিটামাইড, থাইওএসিটামাইড ব্যবহৃত হয়। তাহলে প্রশ্নটা আবার বলতেছি, হাইড্রোজেন সালফাইড পরীক্ষায় আসে এখন, হাইড্রোজেন সালফাইডের পরিবর্তে কি ব্যবহৃত হয়? থাইওএসিটামাইড। থাইওএসিটামাইডের সংকেত কি? CH3CHNH2। ওকে, আর আরেকটা প্রশ্ন থাকে সবচেয়ে বেশি বর্জ্য উৎপন্ন হয়, এখান থেকে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে কি 3 নাম্বার, পরিবেশের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর সবচেয়ে বেশি বর্জ্য, সবচেয়ে বেশি বর্জ্য উৎপন্ন হয়।
তাহলে এখানে ছোট ছোট কিছু প্রশ্ন হয়, সবচেয়ে কম বস্তুর প্রয়োজন হয় কোনটা, সবচেয়ে বেশি বর্জ্য উৎপন্ন হয় কোনটা, এই রিলেটেড কিছু কোয়েশ্চেন হয়। বুঝতে পারছো সবাই? ওকে, আমরা একটু নেক্সট টপিকসে চলে যাই। আর ৩টা টপিকস আছে এই চ্যাপ্টারে, হ্যাঁ? তাপ দেওয়ার কৌশল। ওকে, টপিক 6। আর ৫ মিনিট আমরা এটাতে টাইম দিব, আর তেমন কিছু নাই। টপিক 6, তাপ দেওয়ার কৌশল। তাহলে এবার আমরা হিট দিব, হ্যাঁ? এই বস্তুগুলাকে এবার আমরা একটু হিট দিব। এই সময় আমাদের কি কি দরকার আমরা একটু দেখে ফেলি। তাহলে হিট দিতে গেলে আমাদের একটা কি লাগবে, তোমার বার্নার লাগবে, হ্যাঁ? বার্নারের প্রধান অংশগুলো আমরা একটু জেনে নিই। বার্নারের মনে করে এইদিকে নিচে একটা বেদি থাকবে, নিচে একটা বেদি আছে, হ্যাঁ? তারপর আমাদের একটা কাঁচ ফাঁপা নল আছে, এখানে একটা বায়ুছিদ্রক রিং আছে, অর্থাৎ এখানে একটা রিং, এটার সাথে তোমার মূল রিং এর যদি অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, এখানে এরকম একটা রিং আছে। এরপরে আসে আমাদের আর কি আছে, উম একটা রিং থাকবে। রিং এর পরে তোমার মনে করো একটা টিউব আছে, বার্নার টিউব। বার্নার টিউবের উপরের দিকে এবার একটা কি আছে, আমার শিকা আছে, হ্যাঁ? ওই শিকাটার মধ্যে কয়েকটা পার্ট আছে, আমরা সেটা নিয়ে মূলত ডিসকাস করব। তাহলে আবার বলতেছি, তাহলে একটা বার্নার টিউব আছে, একটা বেদি আছে, বেদির সাথে এবার কি আছে, একটা উপরের দিকে একটা শিকা আছে, সেই শিকার মধ্যে আমরা এই বিষয়গুলো একটু দেখতে চাচ্ছি। তাহলে একটা বেইজ আছে, বায়ুছিদ্রক একটা রিং আছে, একটা বার্নার টিউব আছে, এরপরে একটা এরকম একটা শিকা আছে, হ্যাঁ? শিকার কয়েকটা প্রশ্ন জেনে নিই আমরা। সেটা হচ্ছে, শিকার মধ্যে একটা হচ্ছে বহিস্থ অনুজ্জ্বল জারণ মণ্ডল। এটা হচ্ছে তোমার মনে করো বহিস্থ জারণ মণ্ডল, বহিস্থ জারণ মণ্ডল। এটা হচ্ছে বহিস্থ জারণ মণ্ডল। আর এটা হচ্ছে উপরের উপরের জারণ মণ্ডল। এখান থেকে একটা কোয়েশ্চেন হয়, উপরের জারণ মণ্ডলের সর্বোচ্চ তাপমাত্রা কত? উপরের জারণ মণ্ডলের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 1570 ডিগ্রি সেলসিয়াস। ভেরি ইম্পর্টেন্ট। উপরের জারণ মণ্ডলের তাপমাত্রা হচ্ছে 1570 ডিগ্রি সেলসিয়াস। 1570 ডিগ্রি সেলসিয়াস। আর হচ্ছে অতি উত্তপ্ত মণ্ডল, এরপর আমরা জানি হচ্ছে অন্তঃস্থ নীলমণ্ডল, এবং এটা হচ্ছে, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে অন্তঃস্থ নীলমণ্ডল। আর আমরা জারণ শিখার সময় সাধারণত ধরে থাকি কোথায়? বহিস্থ অনুজ্জ্বল শিখায়। আমরা টেস্ট টিউবে যখন আমরা শিখা পরীক্ষার সময় ব্যবহার করব, শিখা পরীক্ষায় বহিস্থ অনুজ্জ্বল, শিখা পরীক্ষায় বহিস্থ অনুজ্জ্বল মণ্ডল, বহিস্থ অনুজ্জ্বল মণ্ডল, এই জায়গাতে আমরা মূলত শিখাটা ধরে থাকি। শিখা পরীক্ষার সময় শিখাটা ধরে থাকি।